এখন পর্যন্ত আমাদের এই ট্রাইব্যুনালের অবস্থাটা আমি আপনাদের জানবো, আপনারা নোট করতে পারবেন। তদন্ত সংস্থা এবং অফিস অফ দি চিফ প্রসিকিউটর, আপনারা জানেন যে এই আমাদের বর্তমান চিফ প্রসিকিউটর জয়েন করার আগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে কোনোদিন কোনো অভিযোগ আসেনি এবং এটার কোনো সিস্টেমও ছিল না। আমরা দেখেছি ট্রাইব্যুনালে কয়েকটা অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে, এটা আউটলেট টেক ব্যাক করে দেওয়া হচ্ছে যে এখানে সিস্টেম নাই। একমাত্র সিস্টেম হলো তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা এই এতদিন, এবং কে দাখিল করলো কি দাখিল করলো সেটি আদৌ কোন স্টেজে গেল এর কোনো তথ্য আমরা কেউ জানতাম না, ইভেন যিনি কমপ্লেইনেন্ট তিনিও জানতেন না। আমরা আপনাদের কাছে এই প্রথম এটি ওপেন করেছি যে চিফ প্রসিকিউটরের কার্যালয় এই অভিযোগ গ্রহণ করতে পারবে। এখন পর্যন্ত এই দুই সংস্থা মিলে অভিযোগ প্রাপ্ত হয়েছে 330টি। আজকে পর্যন্ত এটা 9টা অ্যাড হয়েছে, 339। এই 339টি এখন পর্যন্ত। এর মধ্যে এই গত 15 বছরে ফোর্সফুল ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স আছে, শাপলা চত্বরের গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে, আর এই যে জঙ্গি দমনের নামে যে নাটক সেই অভিযোগও আছে, আর বাকি সব হলো এই জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত। চলমান কার্যক্রম কমপ্লেইন রেজিস্টার অনুযায়ী 39টি, যেটি তদন্ত চলছে। 39টি কমপ্লেইন রেজিস্টার সিরিয়াল নাম্বার করে তদন্ত চলছে। প্রাথমিক সত্যতার ভিত্তিতে 22টি মিস কেসের মাধ্যমে ট্রাইব্যুনালে 141 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। 22টি মিস কেসের মাধ্যমে 141, তার মধ্যে 15টি হলো 2025 সালে আর 7টি হলো 2024 সালে। 22টি মিস কেসের মাধ্যমে এখন পর্যন্ত গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন, গ্রেফতার হয়ে বা প্রোডাকশন ওয়ারেন্ট হলে জেল হাজতে আছেন 54 জন, এবং ওয়ারেন্ট পেন্ডিং কিন্তু তারা এখনো গ্রেফতার হয়নি 87 জন, 87। যাদের বিরুদ্ধে এখন পর্যন্ত ট্রাইব্যুনাল প্রাথমিক সত্যতা পেয়েছে যে 141 জন, তার মধ্যে বেসামরিক অভিযুক্ত বা আসামি আছেন 70 জন। 70% না, 70 জন। বেসামরিক 70 জন, আর পুলিশ বা র্যাব বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা আছেন 62 জন, 62। অবসরপ্রাপ্ত বা বরখাস্তকৃত সামরিক কর্মকর্তা আছেন 9 জন। এই হলো এখন যাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলা অবস্থায় ট্রাইব্যুনালে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়েছে। তদন্ত কার্যক্রম আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3টি সংস্থা, একটি হলো অফিস অফ দি চিফ প্রসিকিউটর, একটি হলো ইনভেস্টিগেশন এজেন্সি এবং একটি হলো ট্রাইব্যুনাল ইটসেলফ, যেটি রেজিস্ট্রার থাকেন এবং ট্রাইব্যুনাল জাজ থাকেন। সেখানে তদন্ত সংস্থায় এখন পর্যন্ত সমন্বয়ক সহ তদন্তকারী কর্মকর্তা আছেন মোট 24 জন। আপনারা জানেন যে সমন্বয়ক আপাতত নাই। মোট 24 জন, তাও 24 জনের মধ্যে 17 জন এতদিন কাজ করছেন, খুব রিসেন্টলি বাকি 7 জন নিয়োগ হয়েছে, তারা একদমই নতুন। তার মানে আমরা যদি এপ্রিল মাসকে ধরি তাহলে এপ্রিল মাস পর্যন্ত 17 জন তদন্তকারী কর্মকর্তা কাজ করেছেন। তদন্ত সংস্থার সদস্যরা সকলেই পুলিশ বাহিনী থেকে প্রেষণে বা চুক্তিভিত্তিক নিযুক্ত হয়েছে। পুনর্গঠিত তদন্ত সংস্থা দায়িত্বভার গ্রহণ করেছেন কিন্তু 18 সেপ্টেম্বর 2024। সেখানে মাত্র 10 জন তদন্তকারী কর্মকর্তা, তার মধ্যে 2 জন কোঅর্ডিনেটর এবং কো-কোঅর্ডিনেটর, তার মানে 8 জন তদন্তকারী কর্মকর্তা দিয়ে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা শুরু হয়েছে। প্রসিকিউশন টিম, চিফ প্রসিকিউটর সহ এখন পর্যন্ত আছেন মোট 17 জন, তার মধ্যে এই রিসেন্টলি 4 জন, তার আগে প্রথম চিফ প্রসিকিউটর সহ 5 জন নিয়োগ হয়েছে। মূলত 14 জন প্রসিকিউটর দিয়ে আমরা এই যে স্টেটমেন্ট আপনাদের সামনে দিচ্ছি বা যে কার্যক্রম, সেটি 14 জন প্রসিকিউটরের কার্যক্রম আমরা দিচ্ছি। নতুন 4 জন খুব রিসেন্টলি আমাদের সাথে যুক্ত হয়েছে। এই পর্যন্ত আমাদের 1000+, তার মানে সহস্রাধিক সাক্ষী বা ব্যক্তির জবানবন্দি গ্রহণ করেছে। এটিকে আমরা এখন সাক্ষী বলছি না, তবে সাক্ষী বলা যায়, সাক্ষী তো বটে, তাদের জবানবন্দি রেকর্ডেড হয়েছে এবং এটা রিটেন এবং অডিও ভিজুয়াল ফর্মে দুইভাবে। ভিডিও এবং ডিজিটাল সাক্ষ্য, তার মানে ডকুমেন্টেড এভিডেন্স যেটা ভিডিও, সেটি আমাদের সহস্রাধিক, মানে 1000+ ভিডিও ক্লিপস আমরা
পেয়েছি এবং যা পর্যালোচনা করা হয়েছে, কিছু পর্যালোচনা ভেরিফিকেশন বা জিও লোকেশন যাচাই বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। জেলা পর্যায়ে তদন্ত পরিচালনার উদ্দেশ্যে বিভিন্ন জেলায় একাধিকবার যাওয়া হয়েছে। তার মধ্যে ঢাকা, নরসিংদী, হবিগঞ্জ, সিলেট, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নড়াইল, সাতক্ষীরা, কুষ্টিয়া, বাগেরহাট, খুলনা, যশোর সহ প্রায় 20টি জেলায় আমরা গিয়েছি। কয়েকটি তথ্য এখানে আসে না, এবং এখানে যেমন রংপুর সহ বেশ কয়েকটি জেলাতে আমাদের 3বারের বেশি যাওয়া হয়েছে। গুম বিষয়ক তদন্ত কার্যক্রমে ঢাকা শহরের 3টি এবং চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলার 3টি গুমের কেন্দ্র, আয়নাঘর, হাসপাতাল, এলআইসি ইত্যাদি বিভিন্ন কোড নেমে পরিচিত পরিদর্শন ও সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তদন্ত কাজে জনসম্পৃক্ততা বাড়াতে বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা পর্যায়ে এ পর্যন্ত গণশুনানি গ্রহণ করা হয়েছে 4টি। নর্থ সাউথ ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, বিইউবিটি এবং যাত্রাবাড়ি, বিশেষ করে তামিলুল মিল্লাত মাদ্রাসা সহ যেখানে মোট 800+ শিক্ষার্থী, শিক্ষক এবং সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করেছে। সেখানে প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা সেখানে গিয়ে তাদের জবানবন্দি গ্রহণ করেছেন এবং তাদের বক্তব্য শুনেছেন। যেটি আমরা বলছি যে এই তদন্ত একদম শেষ পর্যায়ে আছে 4টি মামলা, আরো আছে যেগুলো একদমই চূড়ান্ত পর্যায়ে। সেটি হলো আইসিটিবিডি মিস কেস নাম্বার 8/2024, মানে আশুলিয়াতে যে 6টি লাশ হত্যা করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। আইসিটিবিডি মিস কেস নাম্বার 1/2025, চাংখারপুলে আনাস সহ 7 জনকে হত্যা। আইসিটিবিডি মিস কেস নাম্বার 7/2025, রামপুরাতে যে কার্নিশে ঝুলে থাকা ব্যক্তি সহ ওখানে আরো 3 জন হত্যা। এবং আইসিটিবিডি মিস কেস নাম্বার 2/2024, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত ঘটনার বিষয়। এই সকল মামলার স্বল্প সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করতে পারবে তদন্ত সংস্থা, এই মর্মে আমাদেরকে তারা জানিয়েছে। এবং আপনারা জানেন যে এই তদন্ত কার্যক্রমের সকল দায়িত্ব তদন্ত সংস্থা, প্রসিকিউশন বা চিফ প্রসিকিউটর অফিস তাদেরকে গাইড করতে পারে, তাদেরকে সহায়তা করতে পারে। এবং আনটিল এন্ড আনলেস ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিটেড, প্রসিকিউশনের অফিসে কিন্তু কোর্ট কেন্দ্রিক আর কোনো কাজ নাই, শুধু এই মিস কেসগুলো পরিচালনা করা ছাড়া। যে সকল চ্যালেঞ্জ আমরা ফেস করছি এই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে বা তদন্ত কার্যক্রমে, সেটি আমি করছি। আন্তর্জাতিক অপরাধ বিষয়ক তদন্তের কাজে অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষ ও বিশ্বস্ত তদন্তকারী কর্মকর্তার প্রকট অভাব। এ ব্যাপারে ছোট্ট একটু বলছি, সেটা হলো যে এই যে তদন্ত সংস্থার কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু ফুললি নিউলি অ্যাপয়েন্টেড একটা টিম যারা কাজ করছেন। ওনারা সকলেই সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টের উপরে দক্ষ। এদের দক্ষতা এবং যোগ্যতা নিয়ে কোনো কোশ্চেন নেই। কোশ্চেন হলো যে এই নতুন আইন এবং নতুন পদ্ধতি সম্পর্কে যারা এখানে আগে কাজ করেননি তাদের বিন্দু মাত্র কোনো অভিজ্ঞতা থাকার কথা না, এবং এটা সাধারণত সকল আইন এবং প্রসিডিংস এর সাথে কোনো সামঞ্জস্য নাই। সেজন্যই মূলত আমরা এই কার্যক্রমে প্রথম দিকে আমাদের একটু সময় লেগেছে। তারপরেও আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক যে বিচারগুলো হয়েছে তাদের সাথে আমাদের সময়টি মিলালে কিন্তু মোটেই বেশি সময় লাগেনি। যে 15 বছর বা 15.5 বছরে এই রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে যে তাদের লোক বসানো ছিল তাদেরকে নিয়েই কিন্তু কাজ হয়েছে। জাস্ট ট্রান্সফার হয়ে এই টেবিল থেকে ওই টেবিলে, এই অফিস থেকে ওই অফিসে হয়েছে। মানুষ তো তারাই রয়েছে। সেজন্য আমরা এই চ্যালেঞ্জটা ফেস করছি। পলাতক আসামিদের গ্রেফতার। পলাতক আসামিদের গ্রেফতার করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তবে কিছু ক্ষেত্রে ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট বের হওয়ার তথ্য আগেই আসামিদের কাছে চলে যাওয়ায় আসামি পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। দেশের বাইরে যারা পালিয়ে গিয়েছে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়াটি দীর্ঘ। এখানে আইনগত এবং কূটনৈতিক দুটি পদক্ষেপই গ্রহণ করা হয়েছে। বিদেশে পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে, যা বর্তমানে ইন্টারপোলের নিজস্ব পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াধীন আছে। দ্বিতীয় ধাপে আরো 10 জন পলাতক আসামি এটা বলে দেব আজকে আমরা পাঠাচ্ছি, আজকে পাঠিয়েছি। আচ্ছা, রেড নোটিশ জারির জন্য অনুরোধ জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করার অপচেষ্টা। বিগত সরকার পতনের পর আজ্ঞাবহ ব্যক্তিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করার চেষ্টা করেছে। সেটি আপনারা বিশেষ করে দেখেছেন যে আয়নাঘর
আয়নাঘরে গিয়ে যে ভাঙা দৃশ্য আপনারা দেখেছেন, এটি কিন্তু 5ই আগস্টের পরে তারা এটাকে রং করে ভেঙে আবার এমন ভাবে বোঝানোর চেষ্টা করেছে, বরং ওইটা করতে গিয়ে আরো প্রমাণ করেছে যে না, তারা এটা করেছিল। থানা, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থানের দলিলাদি পুড়িয়ে বা লুকিয়ে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন অপরাধমূলক স্থাপনার আকার, আকৃতি, দেয়াল ইত্যাদি ভেঙে ও বিকৃত করে প্রমাণ লুকানোর চেষ্টা করা হয়েছে। তদন্ত কর্মকর্তাগণ সেগুলো ট্রেস করে পুনরুদ্ধার করতে কাজ করছেন। আপনারা জানেন যে অনেক ডিজিটাল এভিডেন্স ডিস্ট্রয় করার পরেও আমাদের এক্সপার্ট টিম সেটিকে বারবার সেটি আবার ফিরিয়ে নিয়ে আসতে পেরেছেন। বিভিন্ন ডিজিটাল এভিডেন্স যেমন ভিডিও, অডিও, ইন্টারনেট ডাটা ইত্যাদি ডিলিট করা বা ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। তদন্ত কর্মকর্তাগণ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেটি রিস্টোর করেছে। বিপুল অর্থ বিনিয়োগ করে তদন্ত কার্যক্রম ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা। বিগত ফ্যাসিস্ট সরকারের পলাতক সুবিধাভোগীরা বিপুল অর্থ বিনিয়োগ করে তদন্ত কার্যক্রম ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা চলমান রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে তদন্ত কার্যক্রম ও প্রসিকিউটরদের সম্পর্কে গুজব ও মিস ইনফরমেশন ছড়ানোর মাধ্যমে, মিথ্যা অপবাদ প্রদানের মাধ্যমে জনমনে বিশেষত শহীদ পরিবারদের বিভ্রান্ত করার অপচেষ্টা করা হয়েছে। তদন্ত কার্যক্রম এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য বিদেশি লবিস্ট ফার্ম নিয়োগ করা হয়েছে। এই প্রক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, সাবেক টুইটারের সম্মানিত এবং পরিকল্পিতভাবে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। বিপুল অর্থ ব্যয়ে ব্রিটেনের বিখ্যাত আইনজীবী ফার্ম ডটি স্ট্রিট চেম্বার্সকে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে অভ্যন্তরীণকালীন সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ আনয়ন করানোর জন্য। এই ছিল আমাদের এখন পর্যন্ত ট্রাইব্যুনালের কার্যক্রম।